আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর তোমাদের বইয়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তো মূলদ সংখ্যা কি? এর আগে আমরা প্রথম ভিডিওতে আমাদের মূলদ সংখ্যা সম্পর্কে একটু ধারণা আমরা পেয়েছি। আজকে মূলদ সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাব। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মূলদ সংখ্যা, এবং মূলদ সংখ্যা থেকে তোমাদেরকে যে একক কাজটা দেওয়া আছে এই একক কাজটির সমাধান আজকে আমরা করব। তো শুরুতে আমরা দেখে নেব আমাদের বইতে কি কথাবার্তাগুলো বলা আছে। তো তোমরা হয়তো লক্ষ্য করেছো ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অবশ্যই যায়। অর্থাৎ ভগ্নাংশ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত। পূর্ণ সংখ্যা কি, অনুপাত কি, এগুলো আমরা আগেই শিখে আসছি। তারপর আমরা আগে পড়ে নিই এখানে কি কি বিষয় নিয়ে আমাদেরকে বলা আছে। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই আমরা মূলদ সংখ্যা বলি। ওকে, ভগ্নাংশের মধ্যে কি থাকবে? লব থাকবে এবং হর থাকবে, যেখানে পি হচ্ছে লব এবং কি হচ্ছে হর। হর হচ্ছে শূন্য হতে পারে না, কারণ হর যদি শূন্য হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হয়। আর সেক্ষেত্রে তোমরা সংখ্যা রেখায় ভাগের ধারণা ব্যবহার করে দেখতে পাবে সেই অনুপাতের মান অসংজ্ঞায়িত হয়ে যায়। ওকে, আমাদের এখানে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো আমরা বোঝার জন্য আমরা খাতায় চলে যাই। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মূলদ সংখ্যা। তো আমরা জানি একটা ভগ্নাংশ যেখানে আমাদের হর হচ্ছে নিচে থাকবে এবং আমাদের লব হচ্ছে উপরে থাকবে। তো আমরা জানি ভগ্নাংশকে হচ্ছে পি বাই কিউ আকারে, অর্থাৎ আমরা যদি লবকে পি ধরি এবং হরকে কিউ ধরি, অর্থাৎ আমরা ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ ভগ্নাংশ দুইটা হচ্ছে আমাদের পি, একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং কিউ একইভাবে আমাদের পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই ভগ্নাংশ দুইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এগুলাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি পি অনুপাত কিউ। অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার যে অনুপাত সেটাকে আমরা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি, অথবা ভগ্নাংশ থেকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। এই যে ভগ্নাংশ থেকে অনুপাত কিংবা অনুপাত থেকে ভগ্নাংশ, এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। আর এই যে পূর্ণ সংখ্যাকে আমরা এক হচ্ছে অনুপাতে প্রকাশ করছি, আরেকটা হচ্ছে আমরা ভগ্নাংশে প্রকাশ করছি। যদি কোনো সংখ্যাকে আমরা এইভাবে পূর্ণ সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তখন সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, যেখানে আমাদের লব হবে পি এবং আমাদের হর হচ্ছে কিউ। তাহলে আমরা বলতে পারি যদি কোনো পূর্ণ সংখ্যা যেটাকে আমরা পি ধরে নিতে পারি এবং আরেকটি পূর্ণ সংখ্যা যেটাকে আমরা কিউ ধরে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। অর্থাৎ পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। কিন্তু এখানে একটি শর্ত আছে, সেটি হচ্ছে আমাদের যে কিউ অর্থাৎ আমাদের যে হর কখনো আমাদের শূন্য হতে পারবে না। অর্থাৎ হর পি কিউ ইজ নট ইকুয়াল টু 0। কেন শূন্য হতে পারবে না? কারণ আমরা যদি দেখি পি হচ্ছে আমাদের হর, কিউ হচ্ছে আমাদের পি হচ্ছে আমাদের লব, কিউ হচ্ছে আমাদের হর। সেক্ষেত্রে আমরা যদি লিখি পি যে কোনো একটি পূর্ণ সংখ্যা, ধরে নিলাম আমি একটা পূর্ণ সংখ্যা 5, এবং আমরা একটা আমাদের কিউ এর মান ধরে নিলাম 0। এখন দেখো এই মানটা কি আদৌ পসিবল? কোনো সংখ্যা দিয়ে যদি আমি 5কে 0 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, সেক্ষেত্রে কি আমার মানটা পাওয়া কি সম্ভব? সম্ভব না। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের মানটা পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের হর কখনো 0 হতে পারবে না। তো আমাদের বইতে বলা আছে যে আমরা সংখ্যা রেখায় ভাগের ধারণা ব্যবহার করে দেখতে পারি। সংখ্যা রেখা কেমন? সংখ্যা রেখায় যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো সংখ্যা রেখাটা ছিল এমন: 0 হচ্ছে আমাদের মূলবিন্দু, 0 থেকে ডান দিকে 1,
2 3 4, আবার এদিকে গেলে হচ্ছে -1 -2 -3 -4। তো এখন আমাদের একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম হচ্ছে আমরা 2কে যদি আমি 0 দিয়ে ভাগ দিতে যাই সেক্ষেত্রে আমাকে 0 বার করে যাইতে হবে। অর্থাৎ 2কে যদি আমি 0 দিয়ে ভাগ করতে যাই 2 ভাগ হচ্ছে 0, সেক্ষেত্রে আমাদের হচ্ছে লাফ দিয়ে যাইতে হবে। 2 থেকে আমি কত ঘর যাব? 0 ঘর যাব। আবার কত ঘর যাব? 0 ঘর যাব। অর্থাৎ আমার কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে আমার মানটা কিন্তু ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে। অর্থাৎ সংখ্যার আকার ধারণা থেকে আমরা বুঝতে পারি যে 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের মানের যে মানটা সেটা হচ্ছে ইনফিনিটি আসতে থাকে। এক্ষেত্রে আমাদের হর যে মূলদ সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমাদের হরটা কখনোই 0 হতে পারবে না। হর ইজ নট ইকুয়াল 0। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? তাহলে মূলদ সংখ্যা বলতে আমরা বুঝতে পারি যেগুলোকে হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ হর হচ্ছে আমাদের লব হচ্ছে আমাদের p এবং হর হচ্ছে আমাদের q, এবং এ q ইজ নট ইকুয়াল 0। এই শর্তটা আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে মনে রাখব। অর্থাৎ মূলদ সংখ্যা নির্ণয়ের সূত্র, মূলদ সংখ্যাকে আমরা কিভাবে চিনব? p/q আকারের সংখ্যা থেকে চিনব, এবং যেখানে q এর মান কখনোই 0 হতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা তোমাদের বইতে যে একক কাজটি রয়েছে সেটি সমাধান করি। তো তোমাদের বইতের একক কাজ বলা আছে যে 0 কি মূলদ সংখ্যা? 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0ই অবশ্যই একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। এখন তোমরা হয়তো বলতে পারো যে একটু আগে না আমরা শিখলাম 0 কখনো 0 হচ্ছে 0-এর মান কখনো বসতে পারে না। অর্থাৎ আমরা যখন p/q আকারে প্রকাশ করব তখন আমাদের কিউটা কিন্তু কখনোই 0 হতে পারবে না। একটু আগে না আমরা শিখে আসলাম। হ্যাঁ, আমরা শিখে আসছি কিউ নট ইকুয়াল টু হচ্ছে 0। কিউ হচ্ছে কখনোই 0 হতে পারবে না, কিন্তু আমরা কিন্তু শিখি নাই যে p নট ইকুয়াল টু 0। অর্থাৎ কিউ এর মানটা যদিও 0 হতে পারে না, কিন্তু p এর মানটা কিন্তু অবশ্যই 0 হতে পারে। অর্থাৎ আমরা যদি লিখি 0 ভাগ হচ্ছে 2, অর্থাৎ আমি কিন্তু এই 0কে p ধরে নিতে পারি এবং আমি এই 2কে কিন্তু q ধরে নিতে পারি। তাহলে আমি p/q আকারে পেয়ে যাচ্ছি। তার মানে আমার এই যে সংখ্যাটা p/q আকারে যে কোনো সংখ্যা আমি শিখে আসছি মূলদ সংখ্যা। সেই হিসাবে আমাদের 0 সংখ্যাটি হচ্ছে একটা মূলদ সংখ্যা। ওকে, এরপরে আমাদের যে কাজ, আমরা যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো। হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যখন পূর্ণ সংখ্যা বলা আছে আমাদের এখানে, তখন কি তোমাদের মাথায় আসতেছে যে পূর্ণ সংখ্যাগুলো কি কি? তো আমরা অবশ্যই দেখে আসছি পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এভাবে করে অসংখ্য পূর্ণ সংখ্যা রয়েছে। এবং আমরা শিখে আসছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে 2 ধরনের। পূর্ণ সংখ্যা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আমাদের ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমাদের আরেক ধরনের পূর্ণ সংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা যখন সংখ্যা রেখা করে আসছি তখন আমরা দেখে আসছি, অর্থাৎ -1, -2, -3 এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি কিভাবে? ধরো একটা সংখ্যা হচ্ছে 5কে যদি আমি p/q আকারে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি 10 বাই হচ্ছে আমার 2। অর্থাৎ 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি সেক্ষেত্রে আমি কিন্তু 5 দুগুণে 10 আমি পাচ্ছি। অর্থাৎ আমার 10কে আমরা p ধরবো এবং নিচে হরকে আমরা q ধরবো। তার মানে আমার হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে এই যে পূর্ণ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তার মানে আমরা বলতেই পারি যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ এখন যদি তোমাদের প্রশ্ন হয় 17 এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, যেহেতু 17 একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। তো এটা কীভাবে প্রকাশ করব? আমরা যদি লিখি 51
51কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 17 হচ্ছে আমাদের 51, সেক্ষেত্রে আমার পি হচ্ছে 51 এবং কি হচ্ছে আমার 3, অর্থাৎ P/Q আমার মানটা কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার যেই সংখ্যাটা 17 সেটা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এই 51 সংখ্যাটি হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো যে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে আমাদের সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। 0.21 এবং 2.01 সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা। তো যখন সসীম দশমিক সংখ্যা বলা আছে আমাদের বইতে, তো আমাদের অবশ্যই জানার কথা, এবং আমরা আগের ভিডিওতে আমাদের প্রথম যে ভিডিও 3 নম্বর ভিডিওতে আমরা সসীম এবং অসীম, এরপর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছি। তো সসীম কী জিনিস? যদি দশমিকের পরে আমাদের যেই সংখ্যা সেটা যদি নির্দিষ্ট হয় বা শেষ হয়ে যায়, তখন সেটাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। তো এই যে 0.21 এটা কিন্তু একটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক একইভাবে 2.01 এটাও কিন্তু একটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু আমরা বলেছি যে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার মানে এই সংখ্যা এবং এই সংখ্যাকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি। তো কিভাবে করতে পারি চলো দেখে আসি। তো আমাদের বইতে আমাদেরকে কি দেওয়া আছে? 0.0 হচ্ছে আমাদের কত 21, এটাকে আমাদেরকে P/Q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো তোমরা যারা এখন অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা অবশ্যই জানো এই সংখ্যাটাকে কীভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, কারণ এগুলো আমরা চতুর্থ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে অবশ্যই করে আসছি। তো আমাদের যে নিয়ম সেটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের যে উপরে আমাদের যে সংখ্যাটা থাকে ওইটাকে আমরা দশমিক ছাড়া লিখে ফেলি শুরুতেই, অর্থাৎ 2 আর 1 21 আমরা লিখে ফেলবো লব আকারে, ঠিক আছে? এরপরে এই দশমিকের জন্য আমাকে কি দিতে হবে? এই দশমিকের জন্য আমাকে 1 দিতে হবে, এবং দশমিকের পরে যেহেতু দুইটা ঘর আছে, দুইটা সংখ্যা আছে, সেক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে 2টা 0, ঠিক আছে? তাহলে এখানে আমি P পাচ্ছি, Q পাচ্ছি। এই মানটা কিন্তু আমার হচ্ছে এখন একটা ভগ্নাংশ আকারে তৈরি হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে সসীম দশমিক ভগ্নাংশকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে 2.01 এই ভগ্নাংশটাকে আমরা প্রথমে কি করব? পূর্ণ সংখ্যায় লিখে ফেলব, অর্থাৎ 201, এবং যেহেতু একটা করে দশমিক আছে সেটার জন্য আমরা 1 লিখব, এবং দশমিকের পরে দুইটা ঘর আছে, তাহলে দুইটা ঘরের জন্য আমরা 2টা 0 দিয়ে দিব, অর্থাৎ আমরা P/Q আকারের যে সংখ্যা সেটা আমরা পেয়ে যাচ্ছি। আর আমরা জানি P/Q আকারের যে কোনো সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, তার মানে আমাদের যে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা এগুলো হচ্ছে একটি মূলদ সংখ্যা। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা, এবং যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এবং আমরা শিখলাম যে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ যেই সমস্ত দশমিক ভগ্নাংশ সংখ্যার মান দশমিক বিন্দুর পরে শেষ হয়ে যায়, সে সকল দশমিক ভগ্নাংশ সংখ্যার হচ্ছে এক ধরনের মূলদ সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মূলদ সংখ্যা কি, এবং তোমাদের বইতে যে একক কাজ সেটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।